everyone, welcome back to our channel and our Egypt vlog. লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে আমরা এই মন্দিরটাতে আসছি। এবার এই মন্দিরটা কি তার বৃত্তান্ত আছে সেটা অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে মদিনাত হাবু মন্দির, তৃতীয় রামসেসের মন্দিরও বলা যেতে পারে। প্রাচীনকালে মদিনাত হাবু জানেট নামে পরিচিত ছিল। প্রাচীন বিশ্বাস অনুসারে আমন প্রথম আবির্ভূত স্থান ছিল। হাটশেপসুর এবং তুথমোসিসের দ্বিতীয় উভয়ই আনুমানিক উৎসর্গীয় একটি নির্মাণ করা হয়েছিল এবং পরে রামসেস তৃতীয় এই জায়গাটিকে তার বৃহত্তর স্মৃতি মন্দির নির্মাণ করেছিল। অসাধারণ এই মন্দিরটি কিন্তু তোমরা একদমই মিস করো না। এটা হচ্ছে কিং এন্ড কুইন। কি করে বুঝবেন? কিং এর দেখুন পাগুলো মানে হচ্ছে যেগুলো পুরুষ মানে মেল তাদের পাগুলো একটু আলাদা সেপারেট, আর মেয়েদের পাগুলো জয়েন্ট করা আছে। দিস ইজ লেডি কুইন, দিস ইজ মেল। এইভাবে বোঝা যায়। তৃতীয় রামসেসের মন্দির তার সময় জানেট ওয়েস্টার্ন থিবসের প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে। পুরো মন্দিরটি কমপ্লেক্সটি একটি বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। পূর্ব প্রবেশদ্বার একটি অস্বাভাবিক গেটওয়ে ছিল যা প্যাভিলিয়ন গেট নামে পরিচিত। এই কাঠামো সিরিয়ার মিরগডালের দুর্গের একটি অনুলিপি, এমন কিছু যা আপনি পুরো মিশরে দেখতে পাবেন না। রামসেস III একজন সামরিক ব্যক্তি, সম্ভবত এই ধরনের কাঠামোটির মধ্যে গণ্ডি দেখেছিলেন। স্বভাবতই রামসেস এখানে সময়ে সময়ে বাস করতেন, কারণ এই মন্দিরে খোলা প্রাচীরের দক্ষিণে একটি রাজকীয় প্রাসাদ সংযুক্ত ছিল। যখন মন্দিরের উভয় পাশে পুরোহিতদের বাসস্থান এবং প্রশাসনিক ভবন ছিল। মূলত প্রবেশদ্বারের বাইরে একটি বন্দর সহ একটি খাল মন্দিরটিকে নীল নদের সাথে যুক্ত করেছিল, কিন্তু মরুভূমি দ্বারা অনেক আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে। পরবর্তী সময়ে এর শক্তিশালী দুর্গের কারণে এটি একটি কর্ণাটকের আমনের মহাযোজক এবং কুশ ভাইসের মধ্যে গৃহযুদ্ধের সময় আশ্রয়স্থল ছিল। 25তম এবং 26তম রাজবংশের সময়কাল আনুমানিক 700 খ্রিস্টপূর্বাব্দে। আমনের স্ত্রীরা আমনের ডিভাইন অ্যাড্রোডা ট্রিসিসের নামে চ্যাপেলগুলোতে পুজো করা হতো। গ্রিক এবং রোমান সময়কালে স্থানটি সম্প্রসারিত হয়েছিল এবং খ্রিস্টীয় প্রথম এবং নবম শতাব্দীর মধ্যে একটি কপ্টিক শহর নির্মিত করা হয়েছিল এবং মন্দিরটিতে খ্রিস্টান গির্জা হিসেবে ব্যবহৃত হয়েছিল। বাইরের দেওয়ালে ধর্মীয় দৃশ্য এবং লিবিয়ান এবং সাগরের জনগণের বিরুদ্ধে রামসেস III এর যুদ্ধের চিহ্নিত খোদাই করা হয়েছে। রাজাকে তার শত্রুদের আঘাত করা প্রথম তোরণে বিজয়ী জমিন তালিকা সহ চিত্রগুলো রয়েছে। মূলত গেটের পেন্টওয়ার্ক এখনও ভালোভাবে সংরক্ষিত, বেশ রেফিলগুলোতে অক্ষত রয়েছে, যা অভ্যন্তরীণ দেওয়ালগুলোকে সজ্জিত করে, তাদের জটিল বিবরণ সম্পদকে যোগ করে। আমাদের ফোনে আমরা কিছু রিল ভিডিও বানাচ্ছিলাম, তাই জন্য ফোনটা ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেটের একটু এদিক ওদিক হতে পারে। আসলে ইজিপ্ট বা বাইরের যে কোনো জায়গাতে ঘুরতে গেলে খুব বারবার আমরা যেতে পারবো না, তাই যত পেরেছি মেমোরিজ কালেক্ট করেছি। হ্যাঁ, একটু দেখতে অসুবিধা হবে, কিন্তু এটা আমার আর গোপুর জন্য সারা জীবনকার সম্পদই, তাই জন্য একটুখানি অ্যাডজাস্ট তো করতেই হবে তোমাদের আমাদের জন্য। তাকাও।
থেকেই দেখছি পুরো প্রাচীন সভ্যতা আর ছবি, এত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর দেখে মন ভরে যাচ্ছে যে আর বলবো কিছু এক্সপ্লেন করারই মতো নেই। জাস্ট প্রাচীন সভ্যতাকে টাচ করছি, এটার ইমোশনটাই কিছু আলাদা আমার জন্য। 5000 পুরনো সভ্যতা এগুলো সব। এত সুন্দর ভাবাই যাচ্ছে না। তখনকার টাইমে এটা কি করে বানিয়েছো সেটাও বাস্তবতা নেই। এত ছোট 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 সেই লাইক আমাদের যেটা বলে টেরাকোটা কাজ, সেই রকম ছোট 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 কাজ করে এত সুন্দর ওয়াল পেন্টিং, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তখনকার টাইমে এসব ইনস্ট্রুমেন্ট ছিল কিনা, কি করে বানিয়েছে সেটাই একটু ভালোই সময় লাগছিল মন্দিরগুলো ঘুরে দেখতে, কারণ আর এখানে বারবার আসা হবে না, তাই ভালো মতো ফটো আর রিলস তো আমাকে বানাতেই হবে। প্রচুর রিলস আমি আমার ইনস্টাগ্রামে পোস্ট করেছি, যারা এখনও অবধি দেখোনি বা দেখেছো তারা তো ব্লগ দেখোনি, তারা অবশ্যই দেখো। সত্যি এই জায়গাটা খুব অসাধারণ, আর যেটা আমি এক্সপ্লেন করেছি আগে যে এই রকম জিনিসগুলো কিন্তু তোমরা অন্য কোথাও আর দেখতে পাবে না, এই মন্দিরটার এটা স্পেশালিটি। আর সত্যি বলতে হয়তো অনেকের মনে হতে পারে পুরো মিশরটাই একই ধরনের জিনিস, একই ধরনের মন্দির, তাই একটু বোর লাগতে পারে, কিন্তু প্রত্যেকটা মন্দির এক আদলে হলেই হতে পারে, কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকটাই কিন্তু যতই দেখো না কেন প্রত্যেকটাই আলাদা জিনিস। হ্যাঁ, একই জিনিস কি দেওয়ালে আঁকা, কিন্তু এখানে ইতিহাস কথা বলে। যারা ইতিহাসকে খুব ভালোবাসো তারা কিন্তু অবশ্যই মিশরে যাচ্ছ অনেকেই, আর অনেকেই কিন্তু আমাদের ব্লগ দেখছো, আমাদের সেটা ভীষণ ভালো লাগছে। সবাইকে থ্যাংক ইউ তার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আর তার জন্য আরও এন্ধু পাচ্ছি ব্লগগুলো বানাতে, আদারওয়াইজ আমরা অনেক দিন হয়ে গেল যে বানাতে সময় পাচ্ছিলাম না। আমার ব্লগ দেখে বা আমাদের ইনফরমেশনস দিয়ে যদি তোমাদের কোনো একটুও হেল্প হয়, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এরপর আমরা এই মন্দিরটা থেকে বেরিয়ে নেক্সট কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি, আর তারপর তার যতটুকু হিস্ট্রি পারি আমি জানাবো। কলসি অফ মেমন অথবা মেমনের কলসি, বাংলার উচ্চারণ এটাই বলে। আমেনহোটেপ তৃতীয়ের রাজত্বকালে এই মন্দিরটি সবথেকে বৃহত্তম এবং জাঁকজমকপূর্ণ ছিল, যদিও এটি পরবর্তীকালে ফারাওদের দ্বারা প্রায় সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়েছিল। আজ যা অবশিষ্ট আছে তা কয়েকটি এই টেসলাগুলো, যার উচ্চতা হচ্ছে 33 ফুট। রাস্তাতে যেতে যেতেই এটা তোমরা দেখতে পারবে। এরপর আমরা এলাম রামেশ্বরম টেম্পলে। এখানে যেতে যেতে আমাদের বেশ অনেকখানি বেলা হয়ে গেছিল, তবে আজকের মতো আজকে এই মন্দিরটাই ছিল আমাদের লাস্ট। তো যখন আমরা এখানে এলাম বেশ ফাঁকাই ছিল, আর এখানকার মানুষরা সত্যি এত ভালো, নিজে থেকে এসে আমাকে এরকম মাথায় পরিয়ে দিলেন আর আমাদের সাথে গল্প করতে লাগলেন। আর সৌমেনদা এখানে আমাদের খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে। সৌমেনদা এত ভালো ফটো তোলে, আর ফটোগুলো তো তোমরা দেখতেই পেয়েছো। তো আমাদের না প্রি ওয়েডিং শ্যুট হয়নি, তো সৌমেনদা এখানে এত ভালো ফটো তুলে দিচ্ছিল, আর আমি বারবার বলছিলাম যে আমাদের ইজিপ্টে প্রি ওয়েডিং শ্যুটটা ফাইনালি হয়েই গেল সৌমেনদার জন্য। আর এখানে যেহেতু ফাঁকা পেয়েছিলাম, প্রচুর প্রচুর ভিডিও অ্যান্ড রিলস বানাচ্ছিলাম। অনেকগুলো রিলস তোমরা এখনও যারা দেখোনি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চেক আউট করো, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এখন অনেক রিলস আসা বাকি আছে, যেগুলো আমি আস্তে আস্তে দেবো। আর তোমরা যারা ইজিপ্ট যাচ্ছ তারা যদি পোজ নিয়ে কিছু ভেবে থাকো, তাহলে অবশ্যই আমাদের ফটোজ অ্যান্ড এই রিলসগুলো দেখতে মিস করো না। রামশিয়াম, দ্বিতীয় রামশিয়ামের এই মন্দিরটি 1279 থেকে 13 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হয়েছিল। উচ্চ মিশরের থিবসে নীল নদীর পশ্চিম তীরে অবস্থিত। রামসেস II উপবিষ্ট মন্দিরের জন্য বিখ্যাত, যার শুধুমাত্র টুকরোগুলো এখন অবধি বাকি আছে। দেবতা আমনের এবং মৃত রাজাকে উৎসর্গ করা হয়েছিল এই মন্দির। দ্বিতীয় রামসেস মাটির উপর থেকে অনেক ভবন পরিবর্তন, দখল বা নির্মাণ করেছিলেন। এর মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ নিউ কিংডম রাজকীয় সমাধি প্রথা অনুসারে
তার স্মৃতি মন্দির হবে বলে। ফারাও পৃথিবীতে দেবতাকে উৎসর্গ করা হয় একটি উপাসনার স্থান, যেখানে তার মৃত্যুর পর তার স্মৃতি বেঁচে থাকত। বেঁচে থাকার রেকর্ডগুলি ইঙ্গিত দেয় যে প্রকল্পে কাজ তার রাজত্ব শুরু হওয়ার পরপরই শুরু হয়েছিল এবং 20 বছর ধরে অব্যবহৃত ছিল। রামসেস মৌর্যল মন্দিরটির নকশা নিউ কিংডম মন্দির স্থাপত্যের আদর্শ ক্যানন মেনে চলে। উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত মন্দিরটি নিজেই দুটি পাথরের তোরণ, প্রবেশদ্বার প্রায় 60 মিটার চওড়া নিয়ে গঠিত। একটির পর একটি প্রতিটি একটি উড়ানে নিয়ে যায়। দ্বিতীয় উড়ানের বাইরে কমপ্লেক্স কেন্দ্র, এটার আচ্ছাদিত 48টি কলমের হাই স্টোরেজ হল ভেতরের অভয়ারণ্যকে ঘিরে। প্রথম দরবারের সামনে একটি বিশাল তোরণ দাঁড়িয়েছিল, যার বাদিকে রাজপ্রাসাদ এবং পিছনের দিকে রাজার বিশাল মূর্তিটি দেখা যায়। প্রথা অনুযায়ী তোরণের বাইরে দেওয়ালগুলোতে ফারাওয়ের সমাধি বিজয়ের স্মৃতিচারণ করে এবং দেবতাদের প্রতি তাদের উৎসর্গ এবং আত্মীয়তার যথাযথ নথি রেখে সজ্জিত ছিল। রামসেসের ক্ষেত্রে কাদিস যুদ্ধ আনুমানিক 1274 খ্রিস্টপূর্বাব্দে অনেক গুরুত্ব দেওয়া হয় আর চমকপ্রদভাবে। তবে প্রথম তোরণের উপর একটি ব্লক তার লুটপাট রেকর্ড করে। তার রাজত্বের 8ম বছর শালোমের নামে পরিচিত একটি শহর, যেটি জেরুজালেমের হতে পারে আবার নাও হতে পারে, মহান ফারাওয়ের এবং তার সেনাবাহিনী কাদেশের সামনে থেকে পালিয়ে আসা হিট্রাটাইট বাহিনীর উপরে বিজয়ী হওয়ার দৃশ্য, যেমনটি পেন্ডাওরের মহাকাব্যের কাননগুলিতে চিত্রিত হয়েছে। এখনও তোরণে তা দেখা যায়। ভাঙাচোরা পুরনো এই সভ্যতার মূর্তি এখনও কিভাবে পড়ে আছে, কত বছরকার সভ্যতা। আর এরকম সুন্দর একটা বিকেল, আমাদের মন চাইছিল না যে আমরা ফিরে আসি, মনে হচ্ছিল অনেকক্ষণ সময় ওখানে স্পেন্ড করি। আর আমরা সত্যি ঘুরে ঘুরে অনেকক্ষণ সময় এখানে কাটাচ্ছিলাম। বেশ আলাদা রকমের একটা অনুভূতি। সেই অনুভূতিটা কোনোভাবেই মুখে বলে প্রকাশ করা হয়তো যাবে না, সারা জীবন এটা আমাদের মনে থেকেই যাবে। এটাই ছিল আজকের মতো আমাদের দিনটা। এরপর আমরা আবার ফিরে আসি আমাদের হোটেলে। যাই হোক, যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। খুব জলদি দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর বাংলা একটু ভুল হওয়ার জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি।